আচ্ছা, রেজাল্ট নিয়ে কোনো আপডেট নেই তাই তো? 8টার পরে রেজাল্ট দেবে? তোমরা যারা ক্লাস করছো 11-12 এর জন্য দিয়েছো কি কেউ এখানে, না সব 9-10 এর জন্যই আছো তোমরা? টুয়েলভের জন্য দিয়েছি। দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা স্যার বলছি কন্টিনিউটির একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার বলছি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম আছে, হুম ওটাতে একটা কন্ডিশন হচ্ছে যদি এফ এ নট ইকুয়ালস টু এফ বি হয়, হুম। এই এফ এ আর এফ বি যদি সমান হয় তাহলে কি অসুবিধা হবে? এফ এ আর এফ বি যদি সমান হয়ে যায়? হ্যাঁ। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা একবার বলো। হ্যাঁ, ওই এ বি যদি একটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভাল হয়, আর হুম এফ যদি এ বি থেকে একটা রিয়েল ভ্যালুড ফাংশন হয় যেটা হুম কন্টিনিউয়াস, হুম তাহলে যদি ওদের এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু গুলো সমান না হয়, এফ এ হুম নট ইকুয়ালস টু এফ বি হয়, হুম। তাহলে এফ ওই ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা ভ্যালু অ্যাটেন্ড করবে অ্যাট লিস্ট ওয়ান্স, ওপেন ইন্টারভাল এ বির মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। এবার এফ এ ইকুয়ালস টু যদি এফ বি হয়ে যায়, তাহলে পয়েন্ট এফ এ আর এফ বি যে ফাংশনাল ভ্যালু প্রত্যেকটা পয়েন্ট যে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবে অ্যাটলিস্ট ওয়ান্স, মানে এফ এ থেকে এফ বি পর্যন্ত তো একটা গ্রাফ যাবে কন্টিনিউয়াস। এফ অফ এ থেকে এফ অফ বি পর্যন্ত যে গ্রাফটা যাবে, সেটা যে কোনো একটা গ্রাফ হতে পারে, সোজা দাগ হতে পারে, বাঁকানো দাগ হতে পারে। তাহলে এইবার সোজা বাঁকানো যেমনই হোক না কেন, ওখান থেকে আমি কোনো না কোনো ইমেজ পাবোই পাবো, এটাই বলতে চাইছে। এবার ওই দুটো যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে, কার্ভটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু অ্যাজিউম করবে, অ্যাটলিস্ট ওয়ান স্টার থাকবে না, অ্যাটলিস্ট ওয়ান্সটা ওইটা অ্যাটলিস্ট ওয়ান্স যেটা হচ্ছে একবার বা একাধিকবার হচ্ছে, সেটা আর থাকবে না, সেটা হবেই হবে। এবং প্রত্যেকটা পয়েন্টের ইমেজ একই হয়ে যাবে, আলাদা ইমেজ থাকবে না। না, যদি কনস্ট্যান্ট ফাংশন না হয়, মাঝখানে অন্য কোনো ভ্যালু গুলো নিল কিন্তু এন্ড পয়েন্টে সেম ফাংশনাল ভ্যালু হলো, যদি এরকম কোনো কার্ভ হয়। এরকম কোনো কার্ভ হলে অ্যাটলিস্ট ওয়ান্স নাও হতে পারে, ওই যে অ্যাটলিস্ট ওয়ান্স ভ্যালুটা পাচ্ছি সেটা হয়তো নাও পেতে পারি। আচ্ছা। কারণ কি, বিষয়টা হচ্ছে, আমি তোমাদের একটু বোঝানোর বোর্ড বোর্ড হলে ভালো হতো। বিষয়টা হচ্ছে ধরো এফ অফ এ একটা, তুমি একটা লাইন ধর, একটা পোল ধরে নাও এফ অফ এ, সেটাকে ছোট পোল ধরো, আর এফ অফ বি কে বড় পোল ধরো। ঠিক আছে, দুটো পোল। তাহলে এফ অফ এ যদি ছোট হয় আর এফ অফ বি যদি বড় হয়, আর এফ অফ এ থেকে এফ অফ বি পর্যন্ত যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এফ অফ এ থেকে এফ অফ বি পর্যন্ত, ছোট পোল থেকে বড় পোল পর্যন্ত তুমি যদি এবার একটা কার্ভ নিয়ে যাও, ঠিক আছে, এবং কন্টিনিউয়াস কার্ভ যাবে। এবার কন্টিনিউয়াস কার্ভ যদি যায়, তাহলে এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে ওই যে কার্ভটা যাচ্ছে, এবার তুমি ওর মধ্যে থেকে যে লাইনই টানো না কেন, সেটা কি হচ্ছে, সেটা ওই কার্ভে রিফ্লেক্ট করছে করে ওয়াই অ্যাক্সিস এর উপরে গিয়ে পড়ছে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের আমি ইমেজ পেয়ে যাচ্ছি। এবার যদি কার্ভ দুটো সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওই যে অ্যাটলিস্ট ওয়ান্স ইমেজটা পাচ্ছি, সেটা পেতেও পারি নাও পেতে পারি। বোঝা গেল? কারণ সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ইমেজটা হয়তো স্ট্রেট লাইন হয়ে গেল, বা কার্ভটা উপরে নিচে গেল, বা কার্ভটা হয়তো কেবলমাত্র নিচে দিয়েই গিয়ে গেল, বা উপর দিয়ে গেল। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ইমেজ গুলো আর পাবো না, ওর মধ্যে থাকবে না। ঠিক আছে, এই বিষয়টা হয়ে আচ্ছা। যাবে। দুটোই যদি সেম হয়ে যায়, ওই কার্ভটা যেটা পাচ্ছি, প্রত্যেকটা কার্ভ রিফ্লেক্ট করছে করে ওয়াই অ্যাক্সিসে ইমেজ পেয়ে পাচ্ছ তো।
সেই জিনিসটা এখানে আর হবে না। বুঝতে পারলে আচ্ছা বিষয়টা? স্যার। আচ্ছা স্যার। মানে আমি ছবিটা এঁকে বোঝাতে পারলাম না, কিন্তু যতটা বললাম তাতে কি কিছুটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। আমার মনে হয় তোমাদের কোশ্চেন অ্যান্সার করাটা বেশি ভালো হবে। তোমরা নিজেরা কোশ্চেন করবে, সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার গুলো করলে কি হবে, আরো অনেক বেশি জানতে পারবে তোমরা। বুঝলে? কারোর কোনো কোশ্চেন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করাটা বেশি বেটার হবে। সাবজেক্ট রিলেটেড হলে আরো ভালো হয়। হ্যাঁ। রিম্যান ইন্টিগ্রেশন যেমন আমরা পড়বো, কেউ বলতে পারবে রিম্যান ইন্টিগ্রেশন কাকে বলা হয়? স্যার রিম্যান, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ কিরকম হবে এটা? বুঝতে পারলাম না। ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ এরকম একজন বলছিল। ডিফারেনশিয়াল ইকুয়েশনের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ? ইকুয়েশন না জানলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ? কি জানি, আমি তো এই জিনিসটা এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই গো। তোমাদের কারো থাকলে বলতে পারো। জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ বলতে ফ্যামিলি অফ কার্ভকে রিপ্রেজেন্ট করে, এটাই বলতে পারবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা তো জানতে হবে। হ্যাঁ, সে আর কি ইকুয়েশনটা জানতে হবে, এবারে ওই সিটার জন্য এছাড়া মানে একটা ইকুয়েশন না দিলে তো আমরা কোনো কিছু বলতে পারছি না। হ্যাঁ, সেটাই আমিও তো তাই ভাবছি। ইকুয়েশন না দিলে আমি কি করে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ বলবো? ওই একজন বলছিল ওই যে 16 সালে একজন ক্যান্ডিডেট কোয়ালিফাই, 16 সালে ইন্টারভিউ দিয়েছিল, তাদের নাকি এমন এমন কোশ্চেন করেছে 10-এর মধ্যে 2-2.5 দিয়েছে। এবার তারা নাকি কাঁদতে কাঁদতে ইন্টারভিউ থেকে চলে এসেছে। ইন্টারভিউ ভীষণ মানে তারা স্কোর ভালো করেছিল, চাকরি পেয়েছিল। নাকি ভীষণ একটা কোশ্চেন শেষ না হতে হতে আর একটা কোশ্চেন করছিল, তাই একজনের সাথে কথা হয়েছিল, তাই কোশ্চেনটা বলছিল, তাই বলবো। সে করতেই পারে, ও তো তোমাদেরকেও করবে। একটা কোশ্চেন শেষ না হতে আরেকটা করবে, আরেকটা না হতে আরেকটা করবে। কোশ্চেনের উপর কোশ্চেন, একজনের কোশ্চেন তুমি বলছো, বলতে বলতে পাশ থেকে আরেকজন কোশ্চেন করবে। একটা কোশ্চেনের রিপ্লাই করছো হয়তো তুমি, সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেকজন ক্রস কোশ্চেন করে চলে যাবে। তোমাকে কেউ কন্টিনিউটি থেকে কোশ্চেন করছে, সঙ্গে সঙ্গে কেউ নিউমেরিক্যাল থেকে পাশ থেকে কোশ্চেন করে দিল। হতেই পারে, না হওয়ার কি কিচ্ছু নেই। বলো রিম্যান ইন্টিগ্রেশন কাকে বলে, কেউ বলতে পারবে? স্যার, হুম। দিয়ে ক্লোজ ইন্টারভেল হ্যাঁ। এ কমা বি থেকে আরে এটা রিয়েল ভ্যালু ফাংশন আছে ক্লোজ ইন্টারভেল, হুম। আর এটা বাউন্ডেড হতে হবে, এবং হুম। এখানে একটা পার্টিশন থাকবে, ফাইনাইট অর্ডারে পার্টিশন থাকবে। হুম। ঠিক আছে, এটা এ সমান x0 থেকে x1 ডট ডট করে এক্সচেঞ্জ যাবে, লাস্ট পয়েন্টটা বি আর এদিকে x0টা এ পয়েন্ট। হুম। দেন আমরা বলতে পারবো ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসিলন, হয় ইউপিএফটা হচ্ছে আপার ডারবক্স সাম, আর এলপিএফটা হচ্ছে লোয়ার ডারবক্স সাম। এটা তো কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি হয়ে গেল, ডেফিনিশন তো হলো না। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন বলো। আমরা যে ডেফিনিট ইন্টিগ্রাল বের করি, ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যেটা বের করি, সেটা অ্যাকচুয়ালি কি? কে বলতে পারবে? এরিয়া এরিয়া কিসের এরিয়া? ওই যে কার্ভটা ওই কার্ভের এ থেকে বি এর কার্ভের এরিয়া মধ্যে স্যার। যে, এ থেকে বি এর মধ্যে যে, এ থেকে বি এর মধ্যে যে এরিয়াটা সেটাকে প্রকাশ করা হয় ইন্টিগ্রেশন দিয়ে স্যার। আচ্ছা, কিসের এরিয়া? এ থেকে বি যেটা বের করছো সেই এরিয়াটা কিসের? কিভাবে পাচ্ছো, মানে এরিয়া তো ওই বলছো। ওই ট্রাপিজিয়ামের এরিয়া, এটা ট্রাপিজিয়াম ভাগ করে নিয়ে আলাদা আলাদা করে। ট্রাপিজিয়াম কোথায় পেলে তুমি? একটা ফ্যামিলি অফ কার্ভ যেটা ইনিশিয়াল লাইনের সঙ্গে যতটা মানে পোর্শন কভার করা থাকছে আমি এ থেকে বলেছি বি। ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স। ফ্যামিলি অফ কার্ভস কোথায় পেলে তুমি এখানে? বুঝতে পারছো এবার ইন্টারভিউর কোশ্চেন কেমন হবে?
স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলুন তো ভালো করে, একটু বুঝতে ভালো করে। ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স, এটা যেটা আমরা বের করি, এটা অ্যাকচুয়ালি কি বের করি? তোমরা বলছো এরিয়া। এরিয়াটা কিসের এরিয়া? তার এক্স অ্যাক্সিসের সঙ্গে ওই কার্ভটা যে এনক্লোজ হয়ে আছে, যে যে ওইটুকুটার এরিয়া। এক্স অ্যাক্সিস এর সঙ্গে যে কার্ভটা এনক্লোজ হয়ে আছে, কার্ভটা কোন কার্ভটা? এফ এক্স কার্ভটা। এফ, এইগুলো বলতে হবে তো। এক হ্যাঁ। সেকেন্ড দাঁড়া। দাঁড়া। ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যেটা বলে সেটা হচ্ছে, যদি এফ এক্স ডিএক্স দেওয়া থাকে তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ হচ্ছে, y ইকুয়ালস টু এফ এক্স কার্ভটা x ইকুয়ালস টু a আর x ইকুয়ালস টু b, এই দুটো স্ট্রেট লাইন দিয়ে y ইকুয়ালস টু এফ এক্স কার্ভটা x অ্যাক্সিসের সঙ্গে যতটা বাউন্ডেড অংশ পাবো, সেই অংশটার এরিয়াই হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b এফ এক্স ডিএক্স। বুঝতে পারলে? তোমাকে বলতে হবে y ইকুয়ালস টু এফ এক্স কার্ভটা, y ইকুয়ালস টু এফ এক্স কার্ভটা আমরা যখন y ইকুয়ালস টু এফ এক্স কার্ভ আঁকবো, x ইকুয়ালস টু a যদি একটা স্ট্রেট লাইন আঁকি, x ইকুয়ালস টু b যদি একটা স্ট্রেট লাইন আঁকি, x ইকুয়ালস টু a আর x ইকুয়ালস টু b, এই দুটো অংশ আর এফ এক্স কার্ভ আর এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস পজিটিভ না নেগেটিভ তোমার বলার দরকার নেই, কারণ a আর b এর ভ্যালু আমি জানি না। এক্স অ্যাক্সিস এর সঙ্গে y ইকুয়ালস টু এফ এক্স কার্ভ, এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বি স্ট্রেট লাইন দ্বারা, এই যে চারটে পার্ট পেয়ে যাচ্ছে, এই চারটে পার্ট দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল পাবো, সেই অঞ্চলটার এরিয়া হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রাল এ থেকে বি এফ এক্স ডিএক্স। বুঝতে পেরেছো? অ্যান্সারের মধ্যে স্পষ্টতা থাকতে হবে, তুমি যে অ্যান্সারটা দেবে তার মধ্যে স্পষ্টতা থাকতে হবে। ঠিক আছে? আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলতে পারো তোমরা। বোঝা গেল? আচ্ছা। তাহলে এই রিম্যান ইন্টিগ্রেশনের কনসেপ্ট কিন্তু এখান থেকেই আসছে, ডেফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ, তো রিম্যান ইন্টিগ্রেশনের ডেফিনিশন হচ্ছে যে লোয়ার ইন্টিগ্রেশন আর আপার ইন্টিগ্রেশন, এই দুটোর ভ্যালু যদি এই দুটোর ভ্যালু যদি সমান হয়ে যায়, লোয়ার ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স আর আপার ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স, তখন আমরা বলবো যে এই ফাংশনটাকে রিম্যান ইন্টিগ্রেবল বা ইন্টিগ্রেবল। এবার তোমাকে জিজ্ঞেস করবে যে লোয়ার ইন্টিগ্রেশনটা কি আর আপার ইন্টিগ্রেশনটা কি, বলতে পারবে কেউ? আরেকটা জিনিস, তোমাকে রিম্যান ইন্টিগ্রেবল হওয়ার সময় এফ অবশ্যই রিয়েল ভ্যালুর ফাংশন হবে, এবং অবশ্যই অবশ্যই এফ কে বাউন্ডেড হতে হবে। দেখবে রিম্যান ইন্টিগ্রেশন বলার সময় বলা হয় ফাংশনটা বাউন্ডেড হবে। ঠিক আছে? কেন বলা হয় বলতে পারবে ফাংশনটা বাউন্ডেড? কারোর কোনো আইডিয়া? তার এই সুপ্রিমাম একটা ইনফিমামের জন্য স্যার। সুপ্রিমাম ইনফিমাম? না, সুপ্রিমাম ইনফিমাম বিষয়টা আসছে না এখানে। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বা এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এই কার্ভটা বাউন্ডেড না আনবাউন্ডেড কার্ভ? আমরা যদি কার্ভটা আঁকি, এটা বাউন্ডেড কার্ভ পাবো না আনবাউন্ডেড কার্ভ পাবো? ফাংশনটা আনবাউন্ডেড। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড? আনবাউন্ডেড। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ কিন্তু যদি আমরা আঁকি, এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিসে কোথায় কাট করবে? 1 এ। y এর ভ্যালু যেখানে 1 সেখানে কাট করে উপরের দিকে উঠে চলে যাবে, চলেই যাবে। ঠিক আছে? এবার যদি উপরের দিকে চলেই যায়, তাহলে তুমি কোনো বাউন্ডেড এরিয়া পাচ্ছ? ডেফিনিট ইন্টিগ্রাল মানে তো তোমার এরিয়া বের করছো তুমি, একটা বাউন্ডেড এরিয়া, তাহলে সেই এরিয়াটা তো তুমি পাচ্ছ না।
তাহলে কার্ভ যদি বাউন্ডেড না হয় তাহলে তুমি তো ওই এরিয়াটা পাচ্ছ না, বাউন্ডেড সীমাবদ্ধ অঞ্চল, ছোট্ট তোমাকে যে এরিয়াটা বের করতে বলছে সেটা তো তুমি পাচ্ছ না, তাই না? সেই জন্য কার্ভটা অবশ্যই বাউন্ডেড হতে হয়। যখনই তোমাকে বলবে ফাংশনটা রিমাইন ইন্টিগ্রেবল, তখন বাউন্ডেড হতে হবে। এবং এখানে দেখবে একটা খুব ভালো কথা আছে, যে তোমাকে যে যে ইন্টারভালটার মধ্যে এরিয়া বের করতে বলা হয়, সেই ইন্টারভালটা দেখবে প্রথম কাজই তোমাকে ডেফিনিশনটাই বলবে পার্টিশন করতে বলছে, বলবে পার্টিশন করো। হ্যাঁ, ক্লোজ ইন্টারভাল এ থেকে বি আমরা একটা পার্টিশন করলাম, সেই পার্টিশনের সাপেক্ষে পার্টিশনটা করা হচ্ছে। পার্টিশন কেন করা হচ্ছে কেউ বলতে পারবে? আমরা পার্টিশন কেন করছি? আমরা যে এরিয়াটা বার করছি সেটা খুব ছোট ছোট রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বার করছি। এবার পার্টিশনটা নিচ্ছি আহ, যাতে ওই যে এররটা আসছে সেটা আরো যাতে কম করতে পারি, সেইভাবে আমরা পার্টিশনটা নিই। গুড। বিষয়টা হচ্ছে আমাদেরকে যখন ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালের এরিয়া বের করতে বলা হচ্ছে, আমরা ইন জেনারেল এরিয়া কিন্তু রেক্ট্যাঙ্গেলের বের করতে পারি, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার হলে, তাই না? আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বাহুর স্কোয়ার। এটা আমরা জানি। তো কোনো বাঁকানো কার্ভের এরিয়া কিন্তু আমরা জানি না। তো যখন আমাদেরকে এরিয়া বের করতে বলে তখন কি হয়, আমরা কার্ভটা এক্স এক্স ইকুয়ালস টু এ যে স্ট্রেট লাইন আর এক্স ইকুয়ালস টু বি যে স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনকে কোনো কোনো না কোনো জায়গায় কাট করবে। তাহলে কাট করলে দেখা যাচ্ছে এক্স ইকুয়ালস টু এ যে স্ট্রেট লাইন সেটা যদি নিচের দিকে কাট করে, হ্যাঁ, আর ওয়াই এক্স ইকুয়ালস টু বি যে স্ট্রেট লাইন সেটাকে যদি উপরের দিকে কাট করে, তাহলে কি হচ্ছে, নিচের দিকে কাট করলে আমরা যদি নিচের পয়েন্টটা ধরে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল বানাই তাহলে একটা এরিয়া পাবো, আর উপরের পয়েন্টটা ধরে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাই তাহলে একটা এরিয়া পাবো। যখন নিচের পয়েন্টটা ধরে আমরা এরিয়া বানাবো তখন যে আমার যে রিকোয়ার্ড যে অ্যাকচুয়াল এরিয়া, সেই এরিয়া থেকে কিন্তু ভ্যালুটা কম বেরোবে। আর উপরের পয়েন্ট ধরে যদি আমরা এরিয়া বের করি তাহলে সেই এরিয়াটা কিন্তু আমার যেটা এক্সাক্ট এরিয়া তার থেকে বেশি বেরোবে। ঠিক আছে? কিন্তু এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না, এবং সেই এক্সাক্ট ভ্যালু যদি আমরা না পাই তাহলে তো আমার কাজের কাজ হচ্ছে না। ঠিক আছে? ওই যখন আমরা কার্ভের নিচের পয়েন্টগুলো নিয়ে আমরা সাম করব, ধরো সাম করছি, এবার পার্টিশন যখন করব তখন কি হয়, ছোট্ট 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 রেক্ট্যাঙ্গেল হয়ে যায়। যখন পার্টিশন করব তখন রেক্ট্যাঙ্গেল গুলো অনেকগুলো ছোট 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 রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, এবং অনেকগুলো ছোট্ট 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 যখন রেক্ট্যাঙ্গেল হয়ে যায় তখন কি হয়, আমার অ্যাপ্রক্সিমেট যে এরিয়া আসছিল যখন নিচে পয়েন্ট গুলো নিচ্ছিলাম তখন কম আসছিল, আর ওপরে ধরো আমার এক্সাক্ট এরিয়া হচ্ছে 60, আমরা যখন নিচের পয়েন্ট গুলো নিচ্ছি তখন আমার ভ্যালু আসছে 50, আর আমার যখন উপরের ভ্যালু গুলো নিচ্ছে তখন ভ্যালু আসছে 70। কিন্তু আমার টার্গেট থাকছে 60। আমার জানি যে আমার এরিয়া 60 হবে, আমি যতটুকু জানি আমার এরিয়া 60 হবে, কিন্তু আমার যখন আমি নিচের পয়েন্ট গুলো নিচ্ছি এরিয়া 50 আসছে, যখন উপরের পয়েন্ট গুলো নিচ্ছি এরিয়া 70 চলে আসছে। তাহলে এবার যখন আমি রেক্ট্যাঙ্গেল জিনিস এইগুলোকে পার্ট করে দিচ্ছি, হ্যাঁ, ছোট 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 পার্ট করে দিচ্ছি, তখন রেক্ট্যাঙ্গেল ছোট ছোট রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। ছোট ছোট রেক্ট্যাঙ্গেল হওয়ার ফলে পয়েন্ট গুলো যেগুলো নিচের ভ্যালু ছিল, যেটা 50 ছিল, সেই ভ্যালুটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে 55, 56, 58 হয়ে গেল। ঠিক আছে? আর উপরের যে ভ্যালু যেটা 70 হয়ে গেছিল সেই ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে? সে কমে যাচ্ছে, ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, আরো আস্তে আস্তে এররটা কমিয়ে দিচ্ছে। আমাদের যে এরর হচ্ছে, যেটা এদিকে 50 আসছে ওদিকে 70 আসছে, এই যে 10 এরর হচ্ছে, এই এররটা কমিয়ে দিচ্ছে, এররটা কমে যাচ্ছে। সেই এররটা কমে কমে যাওয়ার জন্য পার্টিশনটা করা হয়। ঠিক আছে? এবার যত পার্টিশন করবে তত ভালো রেজাল্ট পাবে, যত পার্টিশন কম করবে তত রেজাল্ট কম পাবে। ঠিক আছে? ওই জন্য পার্টিশন দেখা যাচ্ছে 10টা পয়েন্টের পার্টিশন করছো, আরো একটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করে দিলে তখন সেটাকে বলা হয় রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট মানে যেমন তেলকে রিফাইন করা হয়, হ্যাঁ, বা একটা তোমার নোংরা তেল, আমাদের তো এখানে পরিষ্কার তেল নিয়ে আসা হয় না, নোংরা তেল নিয়ে আসা হয়, কাঁচা তেল, সেটাকে রিফাইন করে পেট্রোল, ডিজেল, কেরোসিন সব বানানো হয়, রিফাইন। তেমনই রিফাইনমেন্ট করা হচ্ছে, তুমি যত পয়েন্ট বাড়াচ্ছ তত রিফাইন্ড হচ্ছে মানে তত এক্সাক্ট ভ্যালুর কাছে যাচ্ছে। ওই জন্য পার্টিশন করা হয়। বুঝা গেল? এবার এই পার্টিশন তুমি করলে, পার্টিশন করে যতগুলো পার্টিশন করলে সমস্ত পার্টিশনের নিচের পয়েন্ট গুলো নিয়ে তুমি নিচের পয়েন্ট গুলোকে নিলে,
নিচের পয়েন্ট গুলো এক একটা রেক্ট্যাঙ্গেল কে রিপ্রেজেন্ট করছে। সমস্ত রেক্ট্যাঙ্গেলের সাম যদি তুমি নাও সেটাকে বলা হয় এলপিএফ, লোয়ার সাম। আর ওপরের পয়েন্ট গুলোকে নিয়ে তুমি যদি ওপরের পয়েন্ট গুলোর সাপেক্ষে রেক্ট্যাঙ্গেল বানাও, সেই রেক্ট্যাঙ্গুলার গুলোর সাম যদি নাও সেটাকে বলা হয় ইউপিএফ। বোঝা গেল? একটা হচ্ছে এলপিএফ আর একটা হচ্ছে ইউপিএফ। এল কেন, তুমি নিচের লোয়ার সাম নিচ্ছ ওই জন্য বলা হয় এলপিএফ। আর ইউপিএফ তুমি ওপরের পয়েন্টে, কার্ভের ওপরের পয়েন্ট গুলোকে নিয়ে রেক্ট্যাঙ্গেল বানাচ্ছ ওই জন্য বলা হচ্ছে ইউপিএফ। ঠিক আছে, এলপিএফ আর ইউপিএফ। এবার এলপিএফ যখন নিচ্ছি তখন ভ্যালু কম হচ্ছে, আর ইউপিএফ যখন নিচ্ছি তখন ভ্যালু বেশি হচ্ছে। তো আমার কাজ হচ্ছে এলপিএফ এর ভ্যালুটাকে বাড়ানো। আমার কাজ হচ্ছে এলপিএফ এর ভ্যালু বাড়ানো। এলপিএফ এর ভ্যালু বাড়বে কারণ ভ্যালু কম এসছে, এলপিএফ এর ক্ষেত্রে 50 এসছে। আর ইউপিএফ এর ভ্যালুটাকে কমানো। ওই জন্য দেখবে যখন তোমার লোয়ার লোয়ার ইন্টিগ্রেশনের যে ডেফিনিশনটা দেয়, লোয়ার ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স, সেটা এলপিএফ এর সুপ্রিমমটা নাই। সমস্ত ছোট্ট ছোট্ট রেক্ট্যাঙ্গুলের মধ্যে রেক্ট্যাঙ্গুলার কালেকশন করে যেটা সব থেকে বেশি ভ্যালু দেবে সেটাকে বলে এলপিএফ এর সুপ্রিমাম। মানে এলপিএফটাকে আমার কাজ হবে বাড়ানো। আর ইউপিএফ এর দেখবে নাই ইনফিমাম। ইউপিএফ এর ইনফিমাম, কারণ ইউপিএফটাকে কমাতে হয়। ইউপিএফ মানে হচ্ছে ভ্যালু বেড়ে যাচ্ছে, আর এলপিএফ মানে হচ্ছে ভ্যালু কমে যাচ্ছে। মোস্তাক আহমেদ, তোমার অসুবিধা হচ্ছে, তোমার বারবার এখানে আসছে, তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব, তোমার জয়েন হচ্ছে না। বুঝতে পারলে যে জিনিসগুলো বলার চেষ্টা করলাম? আচ্ছা আচ্ছা বলো। এলপিএফ আর ইউপিএফ বিষয়টা হ্যাঁ স্যার, বুঝেছি। এইবার যখন তোমার এই লোয়ার সাম আর লোয়ার ইন্টিগ্রেশন আর আপার ইন্টিগ্রেশন, এলপিএফ নিয়ে তার ইনফিমাম, এলপিএফ নিয়ে যদি সুপ্রিমাম নাই দিয়ে লোয়ার ইন্টিগ্রেশন আমরা নেব। আর ইউপিএফ নিয়ে যদি ইনফিমাম নিই, ইউপিএফ এর সেট নেব, তার ইনফিমাম যদি নিই, তখন সেটা হয়ে যাবে আমাদের আপার ইন্টিগ্রেশন। এবার লোয়ার আর আপার এই দুটো যদি সমান হয়ে যায়, লোয়ার ইন্টিগ্রেশন আর আপার ইন্টিগ্রেশন এই দুটো ভ্যালু যদি সমান হয়ে যায়, তখন আমরা বলবো ফাংশনটাকে ইন্টিগ্রেবল, ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডি। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রিমান ইন্টিগ্রেশনের ডেফিনিশন। বোঝা গেল? তাহলে তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে যে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স, তোমরা ছবি এঁকে দেখাতে পারবে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যদি আমি বলি, তাহলে এই যে এটা যে এরিয়া সেটা কোনটাকে বোঝাচ্ছে সেটা বলতে পারবে? কোন এরিয়াটা বের, এটা একটু দেখে রাখবে তোমরা, হ্যাঁ। ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যদি আমাদেরকে বলে, তাহলে আমরা এরিয়া যেটা বের করবো সেটা কিভাবে বের করবো? আচ্ছা, একটু থামো, বইটা নিচ্ছি। রিমান ইন্টিগ্রেশন, আচ্ছা আরেকটা জিনিস বলো তো, এলপিএফ আর ইউপিএফ এর মধ্যে সবসময় কে বড় হয়? ইউপিএফ। ইউপিএফ, অলওয়েজ ইউপিএফ ইউপিএফ। এলপিএফ লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ হবে, মানে ইউপিএফ অলওয়েজ এলপিএফ এর থেকে বড় হবে। আচ্ছা আরেকটা জিনিস বলো, এলপিএফ আর ইউপিএফ কখন সমান হবে বলতে পারবে? লোয়ার সাম আর আপার সাম, লোয়ার ডারবাক সাম বলতে পারো, আপার ডারবাক সাম বলতে পারো। কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে
গুড। কারণ কনস্ট্যান্ট ফাংশনে সমস্ত ভ্যালুগুলো সমান হবে। ভেরি গুড। আচ্ছা, নর্ম অফ এ পার্টিশন কাকে বলে বলতে পারবে? পার্টিশনের নর্ম। নর্ম, NORM, নর্ম। পার্টিশনের পয়েন্টগুলোর প্রতিটা পয়েন্টের যে ডিস্টেন্স তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম হয় সেটাকে নর্ম বলে। ভেরি গুড। আমরা যখন পার্টিশন করি, পার্টিশনের পয়েন্ট গুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু সেম হবে, মানে সমান হবে কিনা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ক্লোজ ইন্টারভাল A, B এর মধ্যে যদি আমি 10খানা পয়েন্ট নিই, 10খানা পয়েন্ট নিলে 11খানা ইন্টারভাল পাচ্ছি। তাহলে 11খানা ইন্টারভাল তৈরির প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ সমান হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে। এই লেন্থ গুলোর মধ্যে যেটা সব থেকে বেশি, যেটা ম্যাক্সিমাম, সব থেকে বড় যেটা, সেটাকে আমরা বলবো নর্ম। আচ্ছা, আপার ইন্টিগ্রেশন আর লোয়ার ইন্টিগ্রেশন, আপার ইন্টিগ্রেশন A থেকে B আর লোয়ার ইন্টিগ্রেশন A থেকে B, এর মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে বলতে পারবে? আপার ইন্টিগ্রেশনটা বড় হয়। আপারটা বড় হবে স্যার। হ্যাঁ, LPF অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু UPF। কি হলো এটা? এখানে আর তো সবই তো প্রবলেম এন্ড নেসেসারি। এখানে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি, যেটা বললে একজন ডেফিনিশন বলার সময় বলেছিলে UPF মাইনাস LPF লেস দ্যান এপসাইলন, নেসেসারি কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। ঠিক আছে, ডারবাক্স থিওরেম, ডারবাক্স থিওরেম এগুলো ইন্টারভিউতে ধরবে না এসব। এইগুলো যেমন থিওরেম আছে, কোনো ফাংশন যদি ফাংশন গুলো অবশ্যই রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে, এবং ডোমেনটা অবশ্যই ক্লোজ ইন্টারভাল। ফাংশনটা ক্লোজ ইন্টারভাল AB থেকে আর ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশন, এবং অবশ্যই যেহেতু রিয়েল ভ্যালুড ফাংশন এবং ডোমেনটা যেহেতু আমাদের ক্লোজ, সেই জন্য আমাদের এখানে ফাংশনটা বাউন্ডেড হয়ে যাচ্ছে ক্লোজ ইন্টারভাল। এবং ফাংশনটা যদি মোনোটোন হয়, মোনোটোন মানে মোনোটোন ইনক্রিজিং বা মোনোটোন ডিক্রিজিং যাই হোক না কেন, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। ঠিক আছে। এবার বলছে কোনো ফাংশনটা হয়তো কন্টিনিউয়াস হলো, ওভারঅল ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হলো এক্সেপ্ট ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, মানে কিছু সংখ্যক পয়েন্টে কন্টিনিউয়াস হলো না, মানে সাম পয়েন্টস অফ ডিসকন্টিনিউটিস পেলাম, তাহলেও কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। এটা গ্রাজুয়েশনে যখন তোমরা পড়েছো তখন এটা গ্রাজুয়েশনের সময় ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল পরীক্ষার। হ্যাঁ, ছেলে মেয়েদের বলা হতো যে আর কিছু আসুক বা না আসুক, এই কোশ্চেন, এই থিওরেমটা আসবেই আসবে পরীক্ষায়। এটা খুব ভালো করে তোমরা পড়ো। ঠিক আছে, যে ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল এবি বাউন্ডেড, ফাংশনটা হচ্ছে কি ক্লোজ ইন্টারভ্যাল এবি থেকে আর, এবং ক্লোজ ইন্টারভ্যাল এবি তে বাউন্ডেড ফাংশনটা, এবং ওভারঅল ক্লোজ ইন্টারভ্যাল এবি তে কন্টিনিউয়াস, কিছু সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তখন আমরা ফাংশনটাকে আমরা বলবো ইন্টিগ্রেবল। এটা কোশ্চেনটা ধরতে পারে ভাইভাতে। কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি ইন্টিগ্রেবল হবে জিজ্ঞেস করবে তোমাকে, তুমি বলবে হ্যাঁ। এবার তোমাকে জিজ্ঞেস করলো কিছু সংখ্যক ফাইনাইট যদি ডিসকন্টিনিউটিস পায়, কিছু সংখ্যক পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে কি সেটা ইন্টিগ্রেবল হবে? তখন তোমাকে বলতে হবে হ্যাঁ। এবং এটা দিয়ে অনেক অঙ্ক আছে। তারপরে হচ্ছে দুটো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাদের যোগফলটা ইন্টিগ্রেবল হবে, তাদের প্রোডাক্টটা ইন্টিগ্রেবল হবে। ঠিক আছে।
কোনো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তার মডটা ইন্টিগ্রেবল হবে। কোনো ফাংশন যদি এফ যদি ইন্টিগ্রেবল হয় এফ স্কোয়ার ইন্টিগ্রেবল হবে। ঠিক আছে। আর এইখানে তোমাকে একটা জিনিস বলবে, কোনো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে 1/f কি ইন্টিগ্রেবল হবে, এটা জিজ্ঞেস করতে পারে। এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে 1/f কি ইন্টিগ্রেবল হবে, কেউ বলতে পারবে? হবে কি, কিন্তু নট ইকুয়াল টু জিরো হবে না, তাহলে হবে নাকি? না, নট ইকুয়াল টু জিরো ব্যাপারটা আসছে না, কোনো একটা কন্ডিশন থাকবে। কেউ বলতে পারবে কন্ডিশনটা কি? স্যার ওই যদি ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ থাকে। না, অ্যান্টি ডেরিভেটিভ। হ্যালো স্যার। স্যার 1/f ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে। ফাংশনটা অবশ্যই ক্লোজ ইন্টারভ্যাল এবি বাউন্ডেড তো হতেই হবে, এবং ফাংশনটা যদি এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে হয়, ঠিক আছে, যেখানে কে একটা পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, কোনো ফাংশন ইন্টিগ্রেবল যদি হয়, ফাংশনটা এফ ফাংশনটা ইন্টিগ্রেবল, ইন্টিগ্রেবলের মধ্যে ওই কন্ডিশন গুলো তো থেকেই যাচ্ছে, বাউন্ডেড সমস্ত কন্ডিশন গুলো থেকে যাচ্ছে। এবং এফ এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু কে হয়, যেখানে কে যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয়, তবেই আমরা বলতে পারবো 1/f ইন্টিগ্রেবল। বোঝা গেল? এটা ধরতে পারে ভাই ভাই করছে। আর আচ্ছা, এখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, বা ওটা তো ইন্টিগ্রাল ফান্ডামেন্টাল থিওরেম। এগুলো ইন্টারভিউতে ধরবে না, এসব ফান্ডামেন্টাল থিওরেম টিওরেম করবে না। ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা ধরতে পারে, ঘুরিয়ে ওইটাই আসবে। তোমাদের কিছু এখান থেকে থাকলে বলতে পারো। ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমরা জানো সবাই। ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স সমান কি হয়, এফ অফ বি মাইনাস এফ অফ এ। ওটাকে একটু গুছিয়ে বলতে হবে, তার আগে ফাংশনটা ইন্টিগ্রেবল হতে হবে এবং ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ থাকতে হবে। যে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 5e মাইনাস 5a। এটা একটু দেখে নেবে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসটা। বাকি সব অ্যাপ্লিকেশন। হ্যাঁ ওই ইউটিউবার এক্স এর ব্যাপারটা একটু বলুন, তখন একটু ফোনটা কেটে গেছিল, আমি আর ঢুকতে পারছি না, একটু ডিস্টার্ব হয়ে গেল কিন্তু। রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। এখান থেকে রিমান ইন্টিগ্রেশন থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। মিন ভ্যালু থিওরেম, ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, এইসব বলো, কে বললে? সেকেন্ড ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্ম আছে, বোনেস্ট ফর্ম, ওয়েস্টার্স ফর্ম, এইগুলো আছে। আচ্ছা, আসছে।
এরপরের চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস। বলবো তো? হ্যাঁ স্যার বলুন। রেজাল্ট কি দেখা যাচ্ছে? রেজাল্ট দিয়েছে? স্যার এখন ওয়েবসাইটটাই খুলছে না। ওয়েবসাইট খুলছে না? সবাই তো এখন করবে। একটু দাঁড়াও। তো লিংক দিয়েছে দেখাচ্ছে, একটা ছেলে গ্রুপে দিয়েছে। আচ্ছা, যে রেজাল্টটা দিচ্ছে সেটা 60-র মধ্যে কত পেয়েছো সেটা দেখাচ্ছে, না আহ তোমাকে কোয়ালিফাই করেছো ইন্টারভিউর জন্য, এরকম কিছু বলতে পারবে কেউ? হ্যালো হ্যাঁ। স্যার, 60-র মধ্যে শুধু রোল নাম্বার ইনপুট করে শুধু মার্কসটা জানা যাচ্ছে কে কত পাচ্ছে, আর কিছুই না। হুম। মানে সিক্সটির মধ্যে কে কত পাচ্ছে শুধু এটুকুই, এটা রেজাল্ট বলা যাবে না তো, সে তো সবাই জানে। আর বাকি কিছুই করেনি। বললো যে ইন্টারভিউ লিস্ট পরে পাবলিশ হবে 17 তারিখের পর থেকে মনে হয়। আসলে এসএসসিও একটু চাপে আছে তো, হুটোপাটা করে স্যার কোনো ডিসিশন নিতে পারছে না। স্যার অ্যান্সার কি তো দিল না। অ্যান্সার কি তো দেওয়া উচিত অবশ্যই। অ্যান্সার কি দেবে, অবশ্যই দেবে। রেজাল্ট বেরোচ্ছে যখন, অ্যান্সার কি অবশ্যই দেবে, না দেওয়ার কিছু নেই। এটা তো সবাই জানেই, অ্যান্সার কি অলমোস্ট সেমই থাকবে, চেঞ্জ তেমন হবে না। এবং কে কত পাচ্ছ সে তো মোটামুটি জানতেই। জান না, আজকে ধোঁয়াশা ক্লিয়ার হচ্ছে না, কাট অফ কত যাচ্ছে স্যার না ওই যাচ্ছে। 10 মার্কসের ব্যাপারটার জন্যই সমস্যা, 10 মার্কসটা আগে অ্যাড হবে না পরে অ্যাড হবে, এটাই তো প্রবলেম। হ্যাঁ, ওইটা নিয়ে এসএসসি ওই জন্য তাড়াহুড়ো করতে চাইছে না, যেটা মনে হচ্ছে একটু সময় নিয়ে নিল, আর কিছুই না। 12 তারিখে কেসটা আছে। 12 তারিখে হিয়ারিং এর পরেই ডিসিশনটা নেবে। হ্যাঁ তাই মনে হচ্ছে। স্যার 9-10 কবে আসবে তাও? 9-10 আগে 11-12 শেষ হবে, তারপরে 9-10 হবে। ও, তাই তো বলছে। 11-12 শেষ না হলে 9-10 হবে না। নাইন টেনের ক্যান্ডিডেটই বেশি, 11-12 এর ক্যান্ডিডেট তুলনামূলকভাবে কম। অবশ্য অনেকে 11-12 দিয়েছে, 9-10ও দিয়েছে। শুভেন্দু রেজাল্ট দেখাচ্ছে? হ্যাঁ স্যার, চেষ্টা করছি, ঢুকতে পারছি না। এখন জ্যাম দেখাবে। হুম। আচ্ছা, সিকোয়েন্স অফ ফাংশনস কাকে বলে কেউ বলতে পারবে?
সিকোয়েন্স অফ ফাংশনস কাকে বলে? কারোর কোনো আইডিয়া? রাফলি যদি বলি। সিকোয়েন্সে তো একটা ভেরিয়েবল ছিল, এবার সিকোয়েন্স অফ ফাংশন যখন, তখন সেটাতে দুটো ভেরিয়েবল চলে আসে। একটা ওই ইন্ডেক্সের জন্য, আর একটা হচ্ছে ওই ম্যাপিং, যেটাকে বোঝায় যে কোনো একটা সেট থেকে আর এ যে ম্যাপিংটা বোঝাচ্ছে। ভেরিয়েবল ওখানে, এখানে রাফলি যদি আমরা বলি, আমরা যে সিকোয়েন্সটা পড়েছিলাম সেটা রিয়েল সিকোয়েন্স ছিল, ঠিক আছে? সেটা এফ ম্যাপস ডি থেকে আর একটা ফাংশন, এবং সেই ফাংশনে যে যে এইগুলো ছিল, আমরা রিয়েল, যেহেতু রিয়েল পড়েছি, ওটা রিয়েল সিকোয়েন্স। এবং ওখানে যে সিকোয়েন্স গুলো ছিল সেগুলো রিয়েল নাম্বারের সিকোয়েন্স, ঠিক আছে? ওখানে যে সিকোয়েন্সের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো রিয়েল নাম্বারস ছিল, ঠিক আছে? সেগুলো নাম্বারস ছিল। আর এই যে আমরা সিকোয়েন্স অফ ফাংশনস যেটা পড়ছি, এখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফাংশনস এর সিকোয়েন্স। ওখানে কি ছিল? x1 x2 x3 x4 এইগুলো ছিল। এবং সেই x1 x2 x3 x4 এগুলো কি ছিল? এগুলো রিয়েল নাম্বার ছিল। এবার এখানে যে সিকোয়েন্সটা থাকবে, এখানে থাকবে ফাংশনের সিকোয়েন্স। এখানে কারা থাকবে? f1 f2 f3 f4 এরকম। এবং এখানে যে সিকোয়েন্সের ফাংশনস এর ডেফিনিশনটা কি হবে? fn, এফ সাফিক্সে এন থাকবে, ম্যাপস ডি থেকে আর, ডি হচ্ছে ডোমেন, আর হচ্ছে রিয়েল নাম্বার। এখানে ফাংশন গুলো কিন্তু রিয়েল নাম্বারই হবে, ঠিক আছে? আর ওখানে আমরা সিকোয়েন্সকে আমরা x1 মানে এই এক্স এন দিয়ে ডিনোট করতাম, এখানে আমরা সিকোয়েন্সটাকে কি দিয়ে ডিনোট করব? এফ এন। ওখানে জাস্ট নাম্বারস এর সিকোয়েন্স ছিল, এখানে ফাংশনস এর সিকোয়েন্স। পার্থক্য এটাই, বোঝা গেল? তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে সিকোয়েন্স অফ ফাংশনস আর সিকোয়েন্স এর মধ্যে পার্থক্যটা কি, তোমাকে জিজ্ঞেস করতে পারে। তখন বলতে হবে যে ওখানে সিকোয়েন্স যারা ছিল ওগুলো রিয়েল নাম্বারস এর সিকোয়েন্স, আর সেগুলো ছিল নাম্বারস। আর এখানে যারা থাকবে এগুলো হচ্ছে ফাংশনস, ঠিক আছে? এইবার বিষয় হচ্ছে দুটোই তো রিয়েল ভ্যালুড ফাংশন, ওটাও রিয়েল ভ্যালুড এটাও রিয়েল ভ্যালুড। ওটা যদি আমরা আর নিয়ে নিই তাহলে রিয়েল ভ্যালুড হয়ে যাচ্ছে, ওখানে কোডোমেনটাকে যদি আর নিয়ে নিই। আর এখানে ডেফিনিশনেই কোডোমেনটাকে আর নিয়েই কাজ করছে। তাহলে এখানে যে ফাংশন গুলো পেয়ে যাচ্ছি আমরা, সেই ফাংশন গুলো সব রিয়েল ভ্যালুড ফাংশন, তার মানে সবই রিয়েল নাম্বারস চলে আসছে, ঠিক আছে? তাহলে সবই যখন রিয়েল নাম্বারস চলে আসছে, তাহলে এখানে যে সিকোয়েন্সের যে নাম্বারস গুলো পাবো, সিকোয়েন্সের মধ্যে যে টার্মস গুলো পাবো, সবই রিয়েল নাম্বারস। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ওই সিকোয়েন্স আর এই সিকোয়েন্স তো একই রকম হয়ে গেল। তাহলে ওর বিহেভিয়ার এর বিহেভিয়ার একই রকম হয়ে যাবে। ওখানেও আমরা যে কনভার্জেন্ট, ডাইভারজেন্ট আর অসিলেটরি কথাগুলো পড়েছি, এখানেও সেম কথা পড়বো, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট আর অসিলেটরি, এই জিনিসগুলোই পড়বো। যে সিকোয়েন্স অফ ফাংশন সেটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে না অসিলেট করবে, ঠিক আছে? এইবার এইগুলোর মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। সিকোয়েন্স অফ ফাংশনস, একটা সিকোয়েন্স অফ ফাংশনস কে আমরা কখন বলবো এই সিকোয়েন্স অফ ফাংশনস পয়েন্ট ওয়াইজ কনভার্জ করবে? বলতে পারবে কেউ? আসছি আমি। আচ্ছা, বলতে পারবে? বলো সিকোয়েন্স অফ ফাংশনস। স্যার যদি ওই সিকোয়েন্সের এই ডোমেন থেকে একটা পয়েন্ট নিই সি, এই যদি এফ এই এই সি পয়েন্টে যদি ফাংশনটা কনভার্জেন্ট হয় তখন তাকে বলবো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট।
হয়েছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। স্যার প্রতিটা এফএন যদি কনভার্জেন্ট হয় তখন পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলবো। না, প্রতিটা এফএন নয়। এ যেমন বললো ঠিকই বলেছে, কিন্তু আরেকটু ও একটা পার্টিকুলার পয়েন্টে বলেছে, একটা পার্টিকুলার পয়েন্টে না। ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি সিকোয়েন্স অফ ফাংশনস, যে সিকোয়েন্স অফ ফাংশনস যেটা আছে এফএন ম্যাথ ডি থেকে আর, সেই সিকোয়েন্স অফ ফাংশনসটা যদি ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কনভার্জ করে, যে সিকোয়েন্স অফ ফাংশনটা ও যেমন একটা নির্দিষ্ট পয়েন্টে বললো, একটা নির্দিষ্ট পয়েন্টে নয়, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি কনভার্জ করে তাহলে সেটাকে আমরা বলবো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। বোঝা গেল? কাকে বলবো বলো? ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা, সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্জ করে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে, তখন আমরা বলবো ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। বোঝা গেল? যেমন তোমাদের হ্যাঁ এক্সামে মনে হয় এই অঙ্কটাই এসেছিল, এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি এফ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্স বিলংস টু আর, তাই না? বলতে পারবে এফ এক্স ইকুয়ালস টু এফ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এক্স এর পাওয়ার এন। এন তো ন্যাচারাল নাম্বার এখানে অবশ্যই তোমরা জানো, আর এক্স বিলংস টু আর, এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এখানে তোমাকে যদি বলে যে ডোমেনটা বলো, কোন ডোমেনের মধ্যে ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে, ডোমেনটা বলতে পারবে কেউ? স্যার -1 থেকে 1 ক্লোজ ইন্টারভালের মধ্যে স্যার। -1 থেকে 1 ক্লোজ ইন্টারভাল হবে? না স্যার, ওপেন হবে স্যার, কারণ ওপেন হলে তো জিরোতে কনভার্জ করবে, আর 1 এর ক্ষেত্রে তো 1 হবে। 1 এর ক্ষেত্রে 1 হবে, গুড। আর -1 এর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না, না সেই জন্য স্যার, -1টা বাদ চলে যাবে। তাহলে স্যার, হ্যাঁ স্যার, ওপেন ওপেন হবে, আর -1 থেকে 1 ওপেন ইন্টারভালের মধ্যে এটা ভেরি গুড, পয়েন্ট ওয়াইজ ভেরি গুড, ভেরি কনভার্জেন্স গুড। স্যার। এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এর আমরা বলবো, এর যদি আমি তোমাকে বলে যে এর একটা, এর কোন ডোমেনের মধ্যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স অফ ফাংশন এফ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এর কোন ডোমেনের মধ্যে সিকোয়েন্স অফ ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে, তাহলে ডোমেনটা কি বলবো আমরা? ওপেন ইন্টারভাল -1 থেকে 1। ঠিক আছে, ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে ফাংশনটা জিরোতে কনভার্জ করবে। আর ক্লোজ ইন্টারভাল যখন ওপেন অনলি ওয়ানে, ফাংশনটা ওয়ানে কনভার্জ করবে, ওয়ানে 1 পাবো। 1 হয়, আর -1 এর ক্ষেত্রে বলা যাবে না স্যার। -1 এর ক্ষেত্রে আমরা এই অঙ্কটাই কি এসেছিল পরীক্ষায় 12 এর, 11-12 এর যে পরীক্ষা ছিল এবার তোমাদের, এটাই এসেছিল না? এটাই তো মনে হয়, না কোনটা? না সিরিজ অফ ফাংশন থেকে এসেছিল? স্যার ঠিক মনে নেই স্যার, বলতে পারবো না। যারা পরীক্ষা দিয়েছো মনে নেই? এবার এখানে প্রচুর এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো দেখতে হবে। একটু দাঁড়াও, হ্যালো।
আচ্ছা, এবার এখানে মাল্টিপল এক্সাম্পলস আছে, এক্সাম্পলস গুলো তোমরা দেখবে। হ্যাঁ, এইখানে একটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট আছে, ইউনিফর্ম কনভার্জেন্স। বলতে পারবে ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনিশন? ইলেভেন টুয়েলভের টপিক হচ্ছে বলে ছেলে মেয়েদের ইন্টারেস্ট নেই, ক্লাসে স্টুডেন্ট আস্তে আস্তে কমতে 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 10 জনে এসে দাঁড়িয়েছে। কারোর জানা আছে বলো? শুভেন্দু, শুভেন্দু তো কোনো রেসপন্সই পাচ্ছি না। স্যার বলছি স্যার এই সিকোয়েন্স অফ ফাংশনের এই সমস্ত ডোমেনে যদি কনভার্জেন্ট হয় ফাংশনটা, তখন তাকে বলবো স্যার ইউনিফর্মলি কনভার্জেন্ট। না না, সমস্ত ডোমেনের ওটা তো আমরা বললাম, ওটা তো ডি পয়েন্ট দিয়ে ওয়াইজ যে ডোমেনটা প্রত্যেকটা নিয়েছে। পয়েন্টে যদি কনভার্জ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে সেটাকে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বললাম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x মাইনাস f mod of fn x মাইনাস f x ইকুয়াল টু 0 এরকম কিছু হবে? এন টেন্স টু ইনফিনিটি কোথায় আসলো? আমরা বলবো ফাংশনটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ডি। ঠিক আছে, যদি কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাই, যেটা যে ন্যাচারাল নাম্বারটা অবশ্যই অবশ্যই এপসাইলন এর উপরে নির্ভর করবে, সাজ দ্যাট কি এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি, এখানে কি হবে এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান এপসাইলন হবে, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি। হুম, এটা কোথায় গেল? স্যার তাহলে কি এটা বলা যায় যে সিকোয়েন্স অফ ফাংশন গুলো হুম, একটা কোনো পার্টিকুলার ফাংশনে কনভার্জ করবে, তখনই হ্যাঁ, আমরা বলবো? আচ্ছা। তখন আমরা বলবো, এবং সেটাকে আমরা বলবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইকুয়ালস টু এফ, এবং পাশে লিখে দেবো ইউনিফর্মলি। যখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে তখন ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ডি। ঠিক আছে, এটা বলবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইকুয়ালস টু এফ। আর যখন লিমিটটা কনভার্জ করবে এফ এনটা এফ এ কনভার্জ করবে, তখন আমরা বলবো লিমিট এন টেন্স টু এফ এন এফ কনভার্জেস টু এফ। তখন আর কিছু বলবো না, অন ডি বলবো, জাস্ট লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন ইকুয়ালস টু এফ অন ডি, মানে এটা এফ এ কনভার্জ করছে অনলি। আর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন ইকুয়ালস টু এফ আমরা যখন বলবো অন ডি, পাশে বলে দেবো ইউনিফর্মলি, আলাদা মেনশন করে দিতে হবে। কিন্তু ডেফিনিশনটা অলমোস্ট সেম, ইউনিফর্মলি কনভার্জেন্ট আর কনভার্জেন্টের ডেফিনিশনটা কিন্তু অলমোস্ট সেম। এখানেও যেমন সিকোয়েন্স অফ ফাংশন যেমন সিকোয়েন্স কনভার্জ করে কোনো ফাইনাইট রিয়েল নাম্বারে, তেমন সিকোয়েন্স অফ ফাংশনসও কোনো একটা ফাংশনে কনভার্জ করবে। F1 F2 F3 F4, এই যে সিকোয়েন্স অফ ফাংশনস, এগুলো কিন্তু একটা কোনো একটা ফাংশনে কনভার্জ করবে। ঠিক আছে, এবং সেই ফাংশনটাকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, তাহলে সেটাকে বলবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন ইকুয়ালস টু এফ, এবং এটাকে বলবো অন ডি, এফ এ কনভার্জ করবে অন ডি। এবার যখন ইউনিফর্মলি কনভার্জ করবে, তখন আমরা বলবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন ইকুয়ালস টু এফ কনভার্জেস ইউনিফর্মলি অন ডি, উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, এইবার তোমাকে এই প্রশ্নগুলো করতে পারে, জানি না এগুলো করবে কিনা, যে কোনো ফাংশন যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তাহলে কি সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে? আর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট যদি হয়, তাহলে কি সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে? এগুলো জিজ্ঞেস করতে পারে, বলতে পারবে অ্যান্সার গুলো?
হ্যাঁ, ইউনিফর্মলি হলে পয়েন্ট ওয়াইজ হয়, হুম, কিন্তু পয়েন্ট ওয়াইজ হলে সবসময় ইউনিফর্ম নাও হতে পারে। গুড। মানে কোনো একটা ফাংশন ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে গেলে তাকে আগে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হতে হবে। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট আগে হবে, তারপরে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে যেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, কিন্তু কোনো সিকোয়েন্স যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, হ্যাঁ, সেটা ইউনিফর্মলি কনভার্জ করতেও পারে, নাও করতে পারে। এগুলো ধরতে পারে। এরপরে তো এমএন টেস্ট আছে। এমএন টেস্ট হলো অ্যাপ্লিকেশন অঙ্কের জন্য। এরপরে সবই অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টার গুলো থেকে অ্যাপ্লিকেশন বেশি। এখান থেকে এইগুলোই কোশ্চেন, এই সিকোয়েন্স অফ ফাংশন থেকে। সিকোয়েন্স অফ ফাংশন কাকে বলে, সিকোয়েন্স অফ ফাংশন কাকে বলবে, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কাকে বলবে, ইউনিফর্ম কনভার্জেন্স কাকে বলা হয়, এদের মধ্যে পার্থক্যটা কি, হ্যাঁ, আর সিকোয়েন্স অফ ফাংশনের যে কনভার্জ করবে এফ এন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইকুয়ালস টু এফ এক্স, আর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইকুয়ালস টু এফ এক্স ইউনিফর্মলি, এর মধ্যে পার্থক্যটা কি, এগুলো ধরতে পারে তোমাদেরকে। এছাড়া তেমন কিছু কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি না, বাকি সবই অ্যাপ্লিকেশন। স্যার বলছি অ্যাসিম্পটোটের যদি সংজ্ঞা জিজ্ঞেস করা হয় তাহলে কিরকম হবে সেটা? অ্যাসিম্পটোটের সংজ্ঞা জিজ্ঞেস করলে অ্যাসিম্পটোটের সংখ্যা দেবে, অ্যাসিম্পটোটের যেটা ডেফিনিশন সেটা বলবে। অ্যাসিম্পটোটের তো ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনটা দেবে। আর এখানে কিছু দেখতে পাচ্ছি না। অ্যাপ্লিকেশন অঙ্কই আছে সব। আর একটা ওই যে মানে একটা কোশ্চেন শুনেছিলাম, ওই যে বলছে যে নিউমেরিক্যালের সঙ্গে লিনিয়ারের কোনো সম্পর্ক আছে? নিউমেরিক্যালের সঙ্গে? লিনিয়ার। হ্যাঁ, আমরা নিউমেরিক্যালে যেগুলো সলভ করি লিনিয়ার ইকুয়েশনই তো সলভ করি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস নিউমেরিক্যালে সলভ করে না? লিনিয়ার গস অ্যালজেব্রা এলিমিনেশন সঙ্গে। মেথড, গস আইডাল মেথড। সেখানে আমরা নিউমেরিক্যাল ইকুয়েশনই তো সলভ করি, এই সরি লিনিয়ার ইকুয়েশন তো সলভ করি, গস আইডাল মেথড, গস এলিমিনেশন মেথড। এখানে তো আমরা লিনিয়ার ইকুয়েশন গুলো সলভ করার একটা প্রসেস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস সলভ করার রেগুলার একটা প্রসেস। তোমাদের আর কিছু কোশ্চেন আছে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, সিকোয়েন্স অফ ফাংশনস থেকে? কারোর কিছু? ঠিক আছে, তোমরা আজকে তাহলে রেজাল্ট দেখো। হ্যাঁ, স্টুডেন্টও তেমন নেই, আমারও খুব মাথা ধরেছে। আজকে আপাতত এটুকুই থাক। হ্যাঁ, নেক্সট ক্লাস তোমাদের জানিয়ে দেবো। কাল পরশু যদি নিই আমি একটা তোমাদের ক্লাস জানিয়ে দেবো। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে নিচ্ছি না নিচ্ছি। আজকে এটুকুই থাক। ঠিক আছে।